অনেক বড় সাইজের ক্যামেরা। ক্যামেরার সেটআপটা আসলেই কিন্তু অনেক বড়। দেখুন আপনারা শুধু ক্যামেরার লেন্সটাই এটা। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার কাছে একটি ফোন এসেছে। এটি হচ্ছে শারফের Aquos R6 আর এটি কিন্তু বর্তমানে খুব হাইপ তোলা একটি ফোন। মানে অনেকেই এটা নিয়ে রিভিউ করছেন এবং কি খুব রিসেন্টলি এই ফোনটির কিন্তু খুব নামডাক শোনা যাচ্ছে। অনেকেই কিনছেন। তো অনেক সুন্দর ডিসপ্লে, অনেক বড় ক্যামেরা এবং কি অনেক ধরনের যেমন প্রসেসরের ব্যাপারটি 888 এর একটি প্রসেসর। মানে খুব অল্প দামে অনেক কিছু পাচ্ছেন। এই ফোনটি অনেকেই কিনছেন। ফোনটির একটি সমস্যা রয়েছে। সেটি হচ্ছে ফোনটি একটু গরম হয়। এই সমস্যাটি অনেকেই বলেন বাট আমাদের দেশে যেহেতু অনেক গরম, এই গরমের সময় এই ফোনগুলো গেমিং করার সময় অনেক সময় কিন্তু প্রবলেম হতে পারে। যেমন এই ফোনটির ক্ষেত্রে যে প্রবলেমটি সেটি হচ্ছে দেখুন এখানে শুধু চার্জিংয়ের লোগো দেখাচ্ছে। মাঝে, মাঝে ফোনটি অন হয় ডকোমো লেখাটি এসে ফার্স্ট লোগোটি এসে অফ হয়ে যায়। আবার কোনো সময় সম্পূর্ণ অন হয় কিন্তু ১ মিনিটও ইউজ করা যায় না। ফোনটি আবার বন্ধ হয়ে যায়। কোনো সময় মনে হচ্ছে ফোনটি অন আছে, ডিসপ্লেতে কিছু আসছে না। ১ম কমপ্লেইন ছিল যিনি ফোনটি নিয়ে এসেছেন সরাসরি উনি আমার টাঙ্গাইলের লোকালই। উনি আমাকে ফোন করে বলেন যে ফোনটিতে একটি সুতার মতো দাগ আসে এবং কি সেই ফোনটিতে প্রবলেম হয়। ফোনটি অফ হয়ে যায়। তো এই ধরনের প্রবলেম নিয়ে আমি মূলত ফোনটি পাই। আর ফোনটি চার্জে লাগানোর পর আমি দেখতে পাই যে ফোনটিতে চার্জিংয়ের লোগো আসে এবং কি অনেক সময় চার্জ দিয়ে রাখলে ফোনটি চার্জিংয়ের ফার্স্ট লোগোটি আসে। কিন্তু সম্পূর্ণ অন হয় না। কোনো সময় অন হলেও ইউজ করা যায় না। তো এই ফোনটি আমি জাস্ট ব্যাক শেলটি রিমুভ করে নিলাম এবং স্ক্রুগুলো রিমুভ করছি। আমার মনে হচ্ছে যে ফোনটিতে ইতিপূর্বে কাজ করা হয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে একটি নতুন ধরনের ফোনে আমরা কাজ করতে গেলে আমরা কিন্তু সেই বিষয়ে ধারণা নেওয়ার জন্য অনেক সময় অনলাইনে ভিডিও বা বিভিন্ন ধরনের খোঁজখবর নিয়ে থাকি। তো এই জিনিসটি এই ফোনের যে মডেলের কাজ, সিপিইউ রিবোলিং বা ফল্ট ফাইন্ডিং এ ধরনের প্রবলেম কেউ পড়েছেন কিনা এই বিষয়গুলো নিয়ে আমি অনলাইনে যথেষ্ট ঘাটাঘাটি করেও কিন্তু কোনো ধরনের কাজের ভিডিও বা এই মডেলের কাজের ভিডিও কিন্তু আমি পাইনি। হয়তোবা এই মডেলে অনেকেই কাজ করেছেন বা করতে পারেন। তো আমি ১ম এ ফোনটি খুলে নেব এবং ক্যামেরাটি প্রোটেক্ট করে নেব। আপনারা জানেন যে এই ধরনের ক্যামেরা আর এগুলো খুবই বড় সাইজের ক্যামেরা যেহেতু আমি একটু প্রোটেক্ট করে নিলাম। আর ফোনটি খোলার অ্যাসেম্বল, ডিঅ্যাসেম্বল করার যে ভিডিওগুলো সেগুলোও কিন্তু আমি সেভাবে পাইনি। আসলে থাকতে পারে হয়তো আমার চোখে পড়েনি। যা হোক আমি ফোনটি খোলার জন্য খুব সহজেই খুলে নিচ্ছি। এটি তেমন একটি ঝামেলা নেই। আপনারা চাইলে এই ফোনগুলোর কাজ খুব সহজেই করতে পারেন। তবে এই ফোনটির যে মাদারবোর্ড সেটি দেখে আমার কাছে মনে হচ্ছে যে বিশেষ করে যেমন সনি ফোনের যে মাদারবোর্ডগুলো বা সনি এক্সপেরিয়া ফোনগুলো ছিল সেই টাইপের মাদারবোর্ড। এই মাদারবোর্ডগুলোতে কাজ করতে গেলে কিন্তু অনেক সাবধানে কাজ করতে হয়। তো এই মাদারবোর্ডের সঙ্গে দেখুন ক্যামেরাটি অ্যাটাচ করা এবং ক্যামেরার লেন্সটি অনেক বড় সাইজের। আমি আপনাদের দেখাচ্ছি। এইভাবে ক্যামেরাটি রিমুভ করে নিলাম এবং দেখুন বিশাল একটি ক্যামেরা হাতের তালুতে দেখা যাচ্ছে এবং কি 1 ইঞ্চ সাইজের ক্যামেরা একটি ক্যামেরা এবং সেই সাথে কিন্তু পাশেও আরেকটি ক্যামেরা রয়েছে। তার মানে টোটাল ক্যামেরা সেটআপটি কিন্তু বিশেষ একটি জায়গা দখল করে থাকে। বাকিটুকু মাদারবোর্ড এবং মাদারবোর্ডের লেয়ার রয়েছে। দেখুন এটা স্যান্ডউইচের একটি মাদারবোর্ড। মানে উপরে একটি বোর্ড, নিচে একটি বোর্ড, মিডল একটি পার্ট থাকে। তো এই কাজগুলো করতে গেলে দেখা যায় যে আমাদের কিন্তু খুব সতর্ক হয়ে কাজ করতে হয়। বারবার খেয়াল রাখতে হয় যে মিডল পার্ট যে বলগুলো সেগুলো যেন গলে না যায়, শর্ট না হয়ে যায় বা সেগুলো হলে দেখা যায় যে এটির যে মিডল স্টেনসিল সেগুলো কিন্তু অ্যাভেলেবল না। এই ফোনটির কাজের ভিডিওই আমি অ্যাভেলেবল পাইনি। এই ফোনটির এখনও কোনো প্রোডাক্ট হয়তো বাংলাদেশে আসেইনি। কিন্তু ফোনগুলো যথেষ্ট পরিমাণ ভালো বিল্ড কোয়ালিটি আমার মনে হয়েছে এবং কি ফোনগুলো যেহেতু পুরাতন অনেকেই কিনছেন। মূলত ইউজড ফোন এগুলো। দেশের বাহির থেকে আ এই ফোনগুলো আসে। আর একটা ফোন ইউজ করতে দেখা যায় 888 এর প্রসেসর যেহেতু এই ফোনটি তো গরম হবেই। 888 এর যত ফোন রয়েছে, Samsung এরও অনেক ফোন রয়েছে। এগুলোতেও গরম হয়। তো সেই ফোনগুলো গরম হলে দেখা যায় যে প্রসেসরের প্রবলেম হয়, প্রসেসরের বলগুলো ছেড়ে দেয়। অনেক সময় এগুলো রিবুলিং করতে হয়। তো এই ফোনটির যে কন্ডিশন আপনাদের কি মনে হয় যে এই ফোনটি কি করলে ঠিক হবে? আপনারা অবশ্যই ধরেই নিয়েছেন যেহেতু আমার কাছে এসেছে অবশ্যই আমি রিবোলিং করব। আর রিবোলিং এর জন্য আমি দেখুন ১ম এ আমি র‍্যামটি রিমুভ করে নিয়েছি। মানে আমি শুধু র‍্যামটি রিভল করে আমি ট্রাই করব। ভিডিও একটু লম্বা হবে। আপনারা
বিস্তারিত আমি আসলে বলবো বিষয়টি কী হলো। তো স্টেপ বাই স্টেপ কাজ করব। প্রথমে আমি শুধু র্যামটি রিমুভ করে এবং রিবোলিং করে ট্রাই করব যে ফোনটি অন হয় কিনা। তো বা ফোনটি সম্পূর্ণ ভালোভাবে চলে কিনা। যেহেতু ফোন অন আছে, ফোনটি অন হয়, অফ হয় এরকম প্রবলেম করে। তো এই ফোনটির দেখুন আঠাগুলো এত শক্ত, তো কাজটি আসলে করার সময় খুবই সতর্ক থাকতে হবে। আমি যেকোনো একটি নতুন মডেলের কাজে সতর্কতা অবলম্বন করি। রিবোলিংয়ের অনেক কাজই করেছি। 888 এর যে প্রসেসরগুলো, এই প্রসেসরগুলো কিন্তু আকারে অনেক বড়। এই বিষয়টি মাথায় রাখতে হবে। এখন বর্তমানে লেটেস্ট 888 এর প্রসেসরগুলো বিভিন্ন জেনারেশনে বেরোচ্ছে। তো এর মধ্যে এই প্রসেসরগুলোই এখন সেরা Qualcomm Snapdragon-এর। আর বর্তমানে যে ফোনই আপনি কিনেন না কেন, কিছু না কিছু ইস্যুস থাকতে পারে। সেই প্রবলেমগুলো সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে। যেমন এই ফোনটি ইতিমধ্যে কিন্তু অনেকেই কিনেছেন বাংলাদেশে। আর এই ফোনগুলো অত্যাধিক গরম হয়, গেমিংয়ের জন্য কিনেন। তো গরম যেহেতু বাংলাদেশে এমনিতেই ওয়েদার যে পরিমাণ গরম, তো এই গরমের কারণে গেমিং করলে দেখা যায় ফোনগুলোর কিন্তু প্রসেসরের ইস্যু আসতেই পারে। এবং যদি এই প্রবলেমটি হয় তাহলে কিন্তু এই প্রবলেমটি সলভ করার জন্য আ যথেষ্ট ধারণা আগে থেকেই রাখা উচিত আপনার। তো আমরা যারা কাজ করি, আমরা টেকনিশিয়ান যারা রয়েছি, তারাও কিন্তু এই কাজগুলো ধারণা থাকলে বা জানা থাকলে তাদের জন্য সুবিধা হবে। বিশেষ করে এই ফোনটি যখন আমার কাছে আসে আমি কিন্তু তার কাছ থেকে সময় নিই যে ফোনটি আমি আগে একটু দেখি, ফোনটি সম্পর্কে জানি, তারপর আমি কাজ করব। তো ফোনটি উনি রেখে যান। আমি ১ম দিন ফোনটি চেক করি এবং কি ফোনটি চার্জে দেই। ফোনটি অনও হয়। কিন্তু ১ মিনিটের উপরে চলে না। দেখা যায় তাৎক্ষণিক ফোনটি আবার বন্ধ হয়ে যায়। তো সব মিলিয়ে প্রসেসরের প্রবলেমটি আমি ফাইন্ড আউট করি যে এই ফোনটিতে প্রসেসর থেকেই সমস্যা হওয়ার চান্স বেশি। মাঝে, মাঝে ডিসপ্লে আসে না। সবচেয়ে বড় কথা হচ্ছে ডিসপ্লে গ্লিচ করে একটি সুতার মতো দাগ এসে বন্ধ হয়ে যায়। এই সমস্যাটি উনি জানিয়েছেন এবং আমিও এই সমস্যাটি দেখেছি। আর একেক সময় একেক ধরনের সিম্পটমও দেখা যায়। নির্দিষ্ট এক ধরনের সিম্পটম সবসময় থাকে না। তো এই ফোনটি সম্পর্কে যথেষ্ট ধারণা নিয়ে তারপর কিন্তু আমি কাজটি শুরু করেছি। যেহেতু 888 এর একটি প্রসেসর বা মাদারবোর্ডটি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রসেসরের কালার আর মাদারবোর্ডের কালার কিন্তু প্রায় সেম। এটি অনেক ভালো মানের একটি ফোন এটি বলা যেতে পারে। বাট ফোনটিতে যে ধরনের ইস্যুস রয়েছে সেটি অবশ্যই দুঃখজনক। আর এই 888 এর প্রসেসরের হিটিং ইস্যুটি অবশ্যই থাকতে পারে, অবশ্যই হয়। এটি নিয়ে আসলে কিছু বলার নেই। যতগুলো ফোন রয়েছে স্যামসাংয়ের S23 আল্ট্রা থেকে শুরু করে অনেক ধরনের ফোনই রয়েছে। এই প্রসেসর সমস্যাটি হচ্ছে এবং OnePlus-এর এবং Redmi, Xiaomi এ ধরনের ফোনেও কিন্তু এই 888 প্রসেসর যেগুলো রয়েছে, সেগুলোতেও কিন্তু এই প্রবলেমগুলো রয়েছে। শুধুমাত্র আমাদের জানতে হবে কোন প্রবলেমটি কিভাবে আমরা ফাইন্ড আউট করে প্রবলেমের সমাধানটি করব। তো এই ফোনটিতে অন্যত্র কাজ করে ফোনটির আসলে অন্য জায়গায় প্রবলেম না থাকার সম্ভাবনা বেশি, যে কারণে আমি সরাসরি কিন্তু র্যাম এবং প্রসেসরে কাজ করছি এবং কি আরও অনেক বিষয় বিশ্লেষণ করে তারপরেই কিন্তু এই কাজটি করছি। তো দেখুন আমি শুধুমাত্র র্যামটি আ রিভলভ করে লাগিয়ে নিলাম এবং কি আমার যে পিসিবি স্ট্যান্ড সেটিতে আমার কাছে একটু ঝুঁকিপূর্ণ মনে হয়েছে, এজন্য আমি অন্য একটি পিসিবি স্ট্যান্ড ইউজ করেছিলাম। তো আমি এবার শুধু র্যামটি যেহেতু স্যান্ডউইচ মাদারবোর্ড, এই ধরনের মাদারবোর্ডে কাজ করতে গেলে একটু সতর্ক হয়ে কাজ করতে হয়। অনেক সময় পিসিবি স্ট্যান্ড আমরা যেটি ব্যবহার করি সেটি ঠিকঠাক মতো সেটআপ না হলে বা এই ধরনের স্যান্ডউইচ মাদারবোর্ডের আমরা পিসিবি স্ট্যান্ড যদি প্রেশার তৈরি করি, উপরের লেয়ার নিচের লেয়ারে প্রেশার তৈরি করি, তাহলে দেখা যাবে যখন মাদারবোর্ডটি হিট হবে তখন কিন্তু লেয়ারগুলো ছেড়ে দিতে পারে। এই বিষয়টি মাথায় রেখেই কাজ করতে হয়। তো আমি চার্জে লাগিয়ে নিলাম এবং কি ফোনটি 1.8 আই চার্জারে লোডিং নিচ্ছে, বাট ফোনটি কিন্তু গ্রাফিক্স আসছে না। আর ফোনটি অন হচ্ছে সেরকম কিছু আমি দেখতে পাচ্ছি না। কিন্তু চার্জ নিচ্ছে এটি মনে হচ্ছে। তো আমি একটু দেখব ভালোভাবে, একটু ওয়েট করে দেখব। যেহেতু এ ধরনের প্রবলেমটিও ছিল এর আগে। চার্জে লাগিয়ে রাখলে চার্জিংয়ের লোডিং আসতো, বাট অনেকক্ষণ পর ডিসপ্লে আসতো। অনেক সময় পাওয়ারে প্রেস করে রাখলে ডিসপ্লে আসতো। তো অনেক সময় ভাইব্রেট করতো, বাট ডিসপ্লেতে কিছু আসতো না।
খুব ধৈর্য সহকারে ধীরে সুস্থে আমি কাজটি করার চেষ্টা করছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। তো বিভিন্ন ধরনের কাজ, বিভিন্ন মডেলের কাজ দেখা যায় প্রবলেম হতে পারে। তো প্রসেসরের কাজগুলো অ্যাকচুয়ালি অনেকেই ভাবেন যে শুধুমাত্র প্রসেসরের কাজ কেন করি? তো প্রসেসরের কাজগুলো একটু আলাদা ধরনের একটা অভিজ্ঞতা। এটা আপনার ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। তবে সব ধরনের কাজের অভিজ্ঞতা নিয়েই কিন্তু প্রসেসরের কাজে বসতে হয়। এই বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ। শুধু প্রসেসরের কাজ জানলাম বা শিখলাম তাতে হবে না। বেসিক নলেজ আমাদের সবারই দরকার। তো অনেক কিছুই আমার জানা নেই। আমি এখনও শিখার চেষ্টা করছি। তো আমি ব্যাটারিটি একটু পরিমাপ করে দেখব ভোল্টেজ কত রয়েছে। 3.6 রয়েছে, মানে ফোনটি আসলে চার্জিং এর লোগো দেখানোর জন্য যথেষ্ট। যদিও একটু লো চার্জ, বাট কোনো সমস্যা নেই। তো আমি আরও একটু ওয়েট করছি এবং কম্পিউটারে কানেক্ট পোর্ট পাচ্ছে কিনা সেটিও দেখলাম। তো কম্পিউটারে কিন্তু পোর্টও পাচ্ছে না। তো এই মুহূর্তে আমার পরবর্তী স্টেজ হচ্ছে যে RAM, CPU উভয়টি রিমুভ করে আমাকে রিবোলিং করতে হবে। মূলত প্রবলেমটি প্রসেসর থেকে হয় বা হতে পারে। অনেক সময় দেখা যায় RAM থেকে ফোনগুলোর ডিসপ্লে গ্লিচ করে এবং হ্যাং হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এই প্রবলেমটি RAM থেকে হয়। যেমন OnePlus এর কিছু ফোন রয়েছে যেগুলো RAM রিবোলিং করে ফোনগুলো কমপ্লিট হয়। কিন্তু কিছু ফোন রয়েছে যেগুলোতে RAM রিভলভ করার পর দেখা যায় প্রসেসরের বলগুলোতেও প্রবলেম হয়। তখন অবশ্যই প্রসেসরও রিবোলিং করতে হয়। তো যা হোক, একটি ফোনের যতটা মিনিমাম কাজ করে কমপ্লিট করা যায় সে বিষয়ে আমরা চেষ্টা করি। তো আমি সবকিছু চেক করে দেখলাম এবং কি আমার যথেষ্ট পরিমাণ ওয়েট করলাম। ডিসপ্লেতে একবারও আমি লেখা দেখতে পাইনি। এর পরবর্তীতে আমি এখন প্রসেসর রিবোলিং এর সিদ্ধান্তই নিব। তবে এর আগেও কিছু বিষয় চেক করতে হবে এবং মাদারবোর্ডের যে লেয়ারগুলো সেগুলো ছেড়ে দিয়েছে কিনা, বলগুলো কোনো সমস্যা হচ্ছে কিনা এবং ডিসপ্লে সকেট ঠিক আছে কিনা। অনেক সময় কি হয়, আমরা দেখা যায় যে এ ধরনের ফোন কাজ করার পরে যে পিসিবি স্ট্যান্ডে বসাই, পিসিবি স্ট্যান্ডের আঘাতে অনেক সময় ছোট যে কাবলার রেজিস্টর থাকে ডিসপ্লের লাইনগুলোর সাথে অ্যাটাচ থাকে, যেগুলোর মাধ্যমে ডিসপ্লে লাইনগুলো সকেটে যায়। এগুলো কিন্তু ভেঙে যায় অনেক সময় এবং ছোটোখাটো অনেক ভুলেও অনেক সময় ডিসপ্লে আসে না এবং আদৌ কি ফোনটি অন হচ্ছে কিনা, বিষয়গুলো সব ক্লিয়ার হয়ে তারপরে আমি প্রসেসর রিবোলিংয়ের জন্যই সিদ্ধান্ত নিই এবং কাজটি অনেক লম্বা সময়। আপনারা ভিডিওটি হয়তো লম্বা হয়ে যাচ্ছে। আশা করি ভিডিওটি এনজয় করছেন এবং ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই এখনই একটি লাইক করুন। দেখুন, লাইক, কমেন্ট এবং বিভিন্ন অনুপ্রেরণা, উৎসাহ দিলে দেখা যায় কাজগুলোতে আগ্রহ বাড়ে। আর অনেকেই চান যে এই কাজগুলো এরকমভাবে করতে। আমি চেষ্টা করি যতটুকু সম্ভব তুলে ধরার। আর এই অনলাইন প্ল্যাটফর্মে অনেকে অনেক ধরনের কাজই করছেন এবং কি প্রসেসর রিবোলিংয়ের স্পেসিফিক শুধু প্রসেসর নিয়ে কাজ করার মতো লোক হয়তো আপনারা খুব কম পেয়েছেন। থাকতে পারে অনেকেই যারা প্রসেসর সহ অনেক ধরনের কাজই করেন, অনেক আরও অ্যাডভান্স লেভেলে আরও অনেক ভালো কাজ করেন। এরকম কিন্তু আমাদের বাংলাদেশে অনেকেই রয়েছেন, অ্যাপেলের কাজ করেন। বিশেষ করে আমি কিন্তু অ্যাপেলের কাজগুলো করি না এবং অনেক ধরনের কাজই দেখা যায় যে আমি করি না বা আমার দ্বারা সম্ভব হয় না। আমার সময়ে যতটুকু সম্ভব আমি চেষ্টা করি আমার যে কাজগুলো আয়ত্তে আছে সেগুলো করার। আমি এবার ১ম এ কিন্তু গ্লু কাট করে নিচ্ছি। প্রসেসরের যে চারপাশে আঠা, সেই আঠাগুলো ক্লিন করে তারপর আমার কাজগুলো করতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো, আপনি প্র্যাকটিক্যালি কাজ যতক্ষণ পর্যন্ত না করবেন, সে বিষয়ে আপনার কোনো অভিজ্ঞতাই হবে না। আপনার কোনো ধারণাই থাকবে না সেই বিষয়ে। যখন আপনি কাজ করবেন তখন আপনি সবচেয়ে বেশি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। তো আমি যেহেতু RAM রিবোলিং করেছিলাম, জাস্ট RAMটি আমি রিমুভ করে নিলাম এবং কি প্রসেসরটি আমি রিমুভ করব। তো ব্লেডটি কোনভাবে আমি প্রেস করে প্রসেসরটি রিমুভ করব সেই বিষয়টি আমি দেখছি। কারণ এটি একটি প্ল্যানিংয়ে কাজ করতে হয়। আপনি কাজ করার আগে কাজটি কিভাবে করবেন সেই বিষয়ে আপনাকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হয় এবং কি এটি উচিত যে প্রি প্ল্যান করে তারপর কাজগুলো করা।
অনেক সময় হুট করে কাজ করতে গিয়ে অর্ধেক আপনি হিট দিয়েছেন, প্রসেসর রিমুভ করার সময় আপনি আটকে গেলেন। সেটি কিন্তু খুবই ক্রিটিক্যাল একটি কন্ডিশন হয়ে যায়। অনেক সময় প্রসেসর ড্যামেজ হয়ে যায়। আর 888 এর প্রসেসর 5 ন্যানোমিটারের একটি 5G প্রসেসর। এটি অনেক বড় সাইজের প্রসেসর। তো অনেক অ্যাডভান্স টেকনোলজির একটি প্রসেসর, আপনারা জানেন। অ্যা অনেক দামি ফোনে এই প্রসেসরগুলো ইউজ করা হয়েছে। আমি চেষ্টা করব আরও 888 এর কয়েকটি প্রসেসরের কাজ শেয়ার করতে। তো দেখুন, আমি খুব রিমুভ করে নিলাম প্রসেসরটি। খুবই সুন্দরভাবে সবগুলো বল কিন্তু মেল্টিং পয়েন্টে যাওয়ার পর আমি রিমুভ করেছি। তো এখানে তেমন কিছু নেই। আমি অলরেডি প্রসেসর রিমুভ করে ক্লিন করে নিয়েছি। ভিডিও স্কিপ করতে হয়েছে কারণ অনেক লম্বা সময় লাগে। আঠাগুলো খুবই বিদঘুটে টাইপের আঠা। এটি একটি রাবার টাইপের আঠা এবং কি এত হার্ড, ব্লেড দিয়ে একটু করে কেটে উঠাতে হয়। অনেক সময় এগুলো বিরক্ত লাগে। তারপরেও ধৈর্য সহকারে কাজগুলো করতে হয়। দেখুন, এই যে প্রসেসরটি ক্লিন করছি, এখান থেকে আপনারা কিছুটা আইডিয়া পাবেন। আবার মাদারবোর্ড ক্লিন করা যতটা সহজ তার চেয়ে কঠিন কিন্তু প্রসেসর। দেখুন, এই যে এখানে ক্যাপগুলো রিমুভ হয়ে যায়। এগুলোকে যথাস্থানে বসিয়ে রেখে আমি কিন্তু কাজটি করার চেষ্টা করব। কারণ এ ধরনের ক্যাপ রিমুভ করে কাজ করলেও ফোনটি রান থাকবে, সমস্যা নেই। কিন্তু আমি চাই না যে একটি ক্যাপ রিমুভ করে কাজ করতে। যতটা সম্ভব আমি চেষ্টা করি যে অক্ষুণ্ণ রেখে সাবেক যে কন্ডিশনটি থাকে, কোম্পানি যেভাবে আ দিয়ে থাকে সেভাবে রেখে আমি কাজ করার চেষ্টা করে থাকি। আমার কাজগুলো আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন এই বিষয়গুলো। আমি খুঁটিনাটি এই বিষয়গুলো খেয়াল করেই কাজ করি। বিশেষ করে এই ফোনটি কিন্তু যার, উনি কিন্তু দিয়ে চলে গেছেন, উনি কিন্তু আমার কাছে নেই। তো তারপরেও এই প্রসেসরের ভিতরে একটি ক্যাপাসিটর থাকবে কি থাকবে না সেটি কিন্তু আমার সিদ্ধান্ত। এই বিষয়ে কিন্তু কেউ কিছু বলবে না। তবুও আমি চেষ্টা করি যে যতটা সুন্দর করে উনি দেখুক আর না দেখুক, আমি আমার জায়গা থেকে চেষ্টা করি। এটি হচ্ছে আমার কথা। তারপরে হচ্ছে বিশ্বাসের ব্যাপার, যে একটা কাজ আমি আন্তরিকতার সাথে যথেষ্ট চেষ্টা করেছি। তারপরেও যদি সেই বিষয়ে কোনো সন্দেহ থাকে, কিছু বলার নেই। তো যা হোক, বড় কথা হচ্ছে যে কাজগুলো করা এবং কি যে কাজই করি, যতটুকু করি চেষ্টা করি সুন্দরভাবে করা। সাকসেস আনসাকসেস যাই হোক। তো অনেকেই ভাবেন যে কাজগুলো খুব সহজে হুটহাট করে ১০ মিনিটে ভিডিও দেখে যে করে ফেলল। বিষয়টি এমন না। অনেক ধৈর্য নিয়ে ধীরে সুস্থে কাজগুলো করতে হয়। তো আমি প্রত্যেকটি বলের ভিতরে কিন্তু পিপিডি পেস্ট লাগিয়ে নিয়েছি। আর একটি বিষয়, এখানে কিন্তু একটু হাই টেম্পারেচার পিপিডি ইউজ করতে হবে। ১৮৩ ডিগ্রির চেয়ে উপরে ইউজ করতে হবে। আমি 199 ডিগ্রি ইউজ করছি। এটির মেল্টিং পয়েন্টটি আরেকটু বেশি হয়। তো 200 ডিগ্রির উপরে বা 200 ডিগ্রি অন্তত যদি আমরা ইউজ করি 888 এর জন্য, এটা ভালো। ১৮৩ ডিগ্রি একটু লো টেম্পারেচারের পিপিটি পেস্ট, সেটি হয়তো সিঙ্গেল যে চিপগুলো রয়েছে সেগুলোতে ইউজ করা যায় অনেক সময়। আর এই প্রসেসরগুলো প্রচুর গরম হয়। অবশ্যই থার্মাল পেস্ট বেশি ইউজ করতে হবে ভালোভাবে, যতটা না হলেই নয়। দেখুন, আমি খুব সুন্দরভাবে রিবোলিং করে নিয়েছি। তারপরেও এখন আইসিটি ক্লিন করব। এরপর কিন্তু আইসিটি আমি মাদারবোর্ডে ফিক্স করব। তো কাজ ধীরে সুস্থে নিখুঁতভাবে কাজগুলো করলে খুব সুন্দরভাবে কাজগুলো সাকসেসফুলি করা যায়। আমি চেষ্টা করছি কাজটি সুন্দরভাবে করার এবং কি ফোনটি যেহেতু রান ছিল, লোগো আসতো, এই কন্ডিশনে ফোনটি ফিরিয়ে আনা যায় কিনা সে বিষয়টি দেখব, বা ফোনটি সম্পূর্ণ অন হয় কিনা, নাকি রিবোলিং করার পরে আগের মতোই থাকে, এই বিষয়গুলো কিন্তু দেখার বিষয়। কারণ ফোনটি আপনি রিপেয়ার করে কেমন ইউজ করতে পারবেন বা ফোনটি রিপেয়ার করা ঠিক হবে কিনা, এই বিষয়টিও কিন্তু আপনার একটি আগ্রহ থাকতে পারে, জানার দরকার। কারণ এই ফোনগুলো কিন্তু নতুন যখন বের হয়েছে, কেউ না কেউ ইউজ করেছে। ইউজ করার সময় ফোনটি কিন্তু হিট হয়েছে, যে কারণে এর উপরে থাকা থার্মাল পেস্টটি শুকিয়ে যায় এবং কি একসময় ফোনগুলো কিন্তু হিট হতে প্রসেসরের প্রবলেম হয়ে যায়। তো এই প্রসেসরটি রিবোলিং করলে আবার নতুন করে, নতুন যে ফ্রেশ কন্ডিশনের ফোন, সেরকম একটি এনার্জি ফোনটিতে চলে আসবে আশা করা যায়।
এবং সেই ফিলটি এই ফোনটিতে পাওয়া যাবে। কারণ অন্তত এই ফোনটির যে ডেড ইস্যু বা বন্ধ হয়ে যাওয়া বা যে প্রবলেমগুলো হচ্ছে হ্যাং করে, এই প্রবলেমগুলো থেকে মোটামুটি বলা যায় যে পার্মানেন্টলি কিন্তু একটি সলিউশন পাবেন। তো যা হোক, আর সেটি পাবেন কি না সেই বিষয়ে অভিজ্ঞতা যার ফোন উনি হয়তো ভিডিও দেখে থাকলে কমেন্টে ওনার রিভিউ দিতে পারেন এবং কি ফোনটি আসলে চলছে কিনা বা আবার হ্যাং হচ্ছে কিনা এই বিষয়গুলো আমাদের জানার আগ্রহ অবশ্যই থাকবে। আমি প্রচুর ফোন রিপেয়ার করেছি। আসলে আমি সবসময় বলি যে আপনারা আপনাদের অভিজ্ঞতাটা শেয়ার করে যাবেন। কারণ আমরা যারা ট্রিটমেন্ট করি দেখা যায় একটি ফোন রিপেয়ার করেছি, সেই ফোনটি আসলে আদৌ ভালো চলছে কিনা সেই বিষয়ে আমাদের একটু অভিজ্ঞতা থাকা দরকার। কারণ আমরা কাজ করি, কাজে আ কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কাজটি, সেই বিষয়টি সম্পর্কে ধারণা থাকলে পরবর্তীতে সেই বিষয়ে আমাদের খুব স্বতঃস্ফূর্ত আমরা কিন্তু কাজগুলো করতে পারি। অনেক ডাক্তার আছে যারা বিভিন্ন মেডিসিন এপ্লাই করে পেশেন্টকে বলেন যে ৭ দিন পর দেখা করবেন, ১৫ দিন পর দেখা করবেন। অনেক সময় টেস্ট পারপাসে কিন্তু অনেক মেডিসিন এপ্লাই করেন এবং সেটার রিভিউ নিয়ে পরবর্তীতে মেডিসিনটি অন্যান্য পেশেন্টদের দিয়ে থাকেন। তো যাই হোক, বিষয়টি আমাদের কাছেও এরকম যে আমরা যখন একটি ফোনের প্রবলেম ফেস করি, সেই ফোনটির ডায়াগনোসিস করি এবং সেইভাবে আমরা অনেক সময় ট্রিটমেন্ট করি এবং সেই ট্রিটমেন্টটি প্রত্যেকবারই যে 100% কার্যকরী হবে তা কিন্তু নয়। অনেক সময় দেখা যায় সেটি ফেইল করে। আমরা কিন্তু অ্যানাদার অন্য কোনো রাস্তা খুঁজি এবং অন্য কোনো প্রবলেমের আবার সলিউশন দেই, এপ্লাই করি। বিভিন্ন ট্রিক্স এপ্লাই করতে, করতে কিন্তু আমাদের সঠিক রাস্তায় আমরা কিন্তু পৌঁছে যাই। তখন একবার সেই সলিউশনটি পাওয়ার পর আমরা কিন্তু পার্মানেন্টভাবে সেইভাবেই কাজ করে থাকি। তো কিছু বিষয় রয়েছে যেগুলো একেবারে স্পেসিফিকভাবে ডায়াগনোসিস করে আমরা ধরতে পারি। যেমন আপনার হয়তো লাইট জ্বলছে না, সাউন্ড হচ্ছে না, কিপ্যাড কাজ করছে না, টাচ কাজ করছে না। এ ধরনের কিছু সিম্পটম রয়েছে যেগুলো একদম আলাদাভাবে আমরা কিন্তু জিআর ভ্যালু চেক করে আমরা সেগুলো পর্যন্ত পৌঁছাতে পারি। লাইনগুলো কী প্রবলেম হতে পারে। কিন্তু কিছু ফোন রয়েছে যেগুলো আমাদের কাছে আসে যে মাঝে, মাঝে এই সমস্যাটি করে, মাঝে, মাঝে হ্যাং হয়ে যায়, মাঝে, মাঝে এই সমস্যা হয়। অনেকে আছে বলেন যে রাতে সমস্যা হয় অথবা রাতে ভালো থাকে, দিনে সমস্যা হয়। অনেক ধরনের সমস্যা আছে যেগুলোকে আসলে আমাদের মাথার উপর দিয়ে যায় মাঝে, মাঝে। সত্যি বলতে। এটা যারা টেকনিশিয়ান রয়েছেন, যারা কাজ করেন, তারা অবশ্যই বুঝতে পারবেন। তো অদ্ভুত, অদ্ভুত অনেক ধরনের সমস্যা সেগুলো সমাধানের জন্য আমাদের কিন্তু খুব ভেবেচিন্তে এপ্লাই করতে হয় সলিউশনগুলো। যাই হোক, আমি কথায়, কথায় সিপিইউ এবং কি র‍্যাম কিন্তু আমি ইনস্টল করছি। মানে আমার রিবোলিং এবং র‍্যাম যদিও আগে থেকেই রিবোলিং করা ছিল। সব ঠিকঠাক মতো রিবোলিং করে আমি একেবারে ইনস্টল করে ফোনটি অন করার চেষ্টা করব। তো একটি ফোনের কাজ করতে গেলে অনেক সময় আমাদেরকে অনেক প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়। আর টোটাল প্রসেসটি একটি নির্দিষ্ট সিলেবাসের মতো গোছানো এবং যারা এই কাজগুলো করেন তারা এই বিষয়গুলো জানেন। কিন্তু আমি সেদিন এমন একটি ফোন পেয়েছি যে পোকো X3 Proতে সিপিইউ, র‍্যাম কোনো কিছু খুলেনি, শুধু ইউএফএসটি রিবল করেছে। হয়তো সে ইএমএমসি মনে করে সেটিকে রিবল করেছে। কারণ অনেক ফোনে ইএমএমসি প্রবলেম হয়, রিবল করলে ঠিক হয়। তো উনার হয়তো ধারণাই নেই যে সিপিইউ বা র‍্যাম থেকে এই প্রবলেমগুলো হয়। তো যা হোক, এ ধরনের কাজে অবশ্যই অভিজ্ঞতা থাকা না থাকার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যে যত অভিজ্ঞতা অর্জন করবে তার কাছে সেই বিষয়গুলো সহজ মনে হবে। প্রতিদিন এই সমস্ত বিষয়ে কিন্তু আমরা অভিজ্ঞতা নিই। নতুন, নতুন মডেল, নতুন, নতুন প্রবলেমগুলো অবশ্যই জানতে গেলে আপনাকে প্রচুর জানতে হবে। আমি এবার চার্জে লাগিয়ে নিলাম এবং আলহামদুলিল্লাহ দেখুন চার্জিংয়ের লোগোটি কিন্তু চলে আসছে। আর এ ধরনের কাজে আসলে একটু সাকসেসফুল হলে ভালো লাগে। আনকমন নতুন একটি কাজ। এবং এই কাজটি হয়তো অনেকেই করেছেন, হতে পারে এরকম, কিন্তু আমি ভিডিও পাইনি। তো আমি চিন্তা করলাম যে এটি শেয়ার করে রাখি, তাহলে সবার জন্য উপকার হবে। যারা এই ফোনগুলো কিনতে চাচ্ছেন তাদের ধারণা থাকবে যে এই ফোনগুলোতে কী প্রবলেম হয়। তো আমি থার্মাল পেস্ট এপ্লাই করলাম এবং কি দেখুন থার্মাল পেস্ট দিয়ে আমি যে স্টিলের ঢাকনাটি সেটি আবার সুন্দরভাবে লাগিয়ে দিব। আর ফোনটি কিন্তু যথেষ্ট পরিমাণ ফ্রেশ কন্ডিশনে রেখে আমি কাজ করলাম। একদম বোঝার কোনো উপায়ই নেই যে এই ফোনটিতে কাজ করা হয়েছে। তো আমি ক্যামেরার লেন্স সহ সব কিছু লাগিয়ে একবারে অন করে চেক করব।
তো আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে এই বিষয়ে অবশ্যই মতামত দিয়ে যাবেন এবং অনুরোধ থাকবে আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন, সবার সাথে শেয়ার করে রাখবেন। এ ধরনের ফোন অনেকেই কিন্তু কিনছেন বা এই সমস্যাগুলো কিন্তু ফোনটিতে হতে পারে এই বিষয়ে ধারণা থাকা দরকার রয়েছে। ফোনটি অনেক ভালো, প্রসেসর থেকে শুরু করে ডিসপ্লে, ক্যামেরা অনেক কিছুতেই হয়তো ভালো। কিন্তু ফোনগুলো কিন্তু আ যেহেতু পুরনো ফোন, দেশের বাহির থেকে আসছে, ইউজড ফোন। তো এই ফোনগুলোতে যতটা ভালো কন্ডিশনের ফোন থাকবে ততই কিন্তু ভালো। তো খুব বেশি ইউজ করা ফোনগুলোতে আমার মনে হয় যে প্রসেসর প্রবলেমটি খুব দ্রুতই চলে আসবে। দেখুন, ফোনটি সম্পূর্ণ এবার অন করব। আর ব্যাটারিতে চার্জ কিন্তু একেবারে কম রয়েছে। আমরা অন করার পর দেখতে পেলাম। তো আমি স্ক্রুগুলো লাগিয়ে নিচ্ছি। আর সম্পূর্ণ অন করব এবং টাচ কাজ করে কিনা, ফোনটির ক্যামেরা ঠিক আছে কিনা এবং ক্যামেরার বিষয়টি হচ্ছে মেইন, যে একটি ফোন রিপেয়ার করার পর দেখুন ফোনটি একদম অন হয়েছে। আমি ফোনটির আনলক করে তারপর চেক করব। আর আমি আশা করি যে ফোনটির সম্পূর্ণ যে কন্ডিশন সেটি আগের মতোই চলবে, রিকভারি হয়ে যাবে। এই ফোনটিতে আর কোনো হ্যাঙ্গিং ইস্যু থাকবে না, রিবুটিং ইস্যু থাকবে না। কারণ ফোনটি খুব সুন্দরভাবে আমি রিবোলিং করে কাজটি করেছি। তো আলহামদুলিল্লাহ দেখুন এই যে হচ্ছে ফোনটির টাচ কাজ করছে এবং ফোনটির ব্যাক সেল লাগিয়ে নেব, ক্যামেরাটি চেক করব। তো সব মিলিয়ে ফোনটির কাজটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদিও ভিডিওটি অনেক লং ছিল, দেখুন ওয়ালপেপার দেওয়া আছে এবং এই ফোনটির আমি ক্যামেরাটি প্রথমে চেক করব। এই হচ্ছে ক্যামেরা। দেখুন ক্যামেরার প্রোটেক্টর ইউজ করেছিলাম। প্রোটেক্টরটি আমি এখনও রিমুভ করিনি, এটা করে নিই। যে কারণে ক্যামেরাটি কালার আসছে হলুদ কালার। যেসব কাজে একটু সময় লাগে সেগুলোতে লেন্স প্রোটেক্টর ইউজ করা উচিত। তো আমি অ্যান্ড্রয়েড ফোনের মূলত যে প্রসেসর ইস্যুগুলো রয়েছে সেগুলো নিয়ে কাজ করে থাকি। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন। বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েডের প্রসেসর ইস্যু নিয়ে কাজ করেছি। তো তার মধ্যে অনেক ধরনের ফোনই রয়েছে, বিভিন্ন প্রসেসরের কাজ রয়েছে। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন ভিডিওটি, অন্যদের উপকার হবে।